আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা আমাদের এই পেশেন্টটাকে নিয়ে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে ওর কি ধরনের সমস্যা ছিল বা আমরা ওকে কিভাবে ম্যানেজমেন্ট করেছিলাম। ও আমাদের কাছে গত ২ দিন আগে এসেছিল। ওর বেসিক্যালি যে সমস্যাটা ছিল সেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি হচ্ছে রাপচার্ড অ্যাবসেস উইথ ওপেন স্কিন ওন্ড। দ্যাট মিনস এই জায়গায় একটা ক্ষত বা ওই যে আপনারা যেটাকে বলেন যে পুজ যেটা তৈরি হয়েছিল। প্রথমে একটা ফোড়ার মতো অংশ হয়েছিল, তারপরে প্রথম দিকে কিন্তু এটা শক্ত থাকে, তারপরে আস্তে আস্তে এটা একটা সার্টেন টাইম পরে নরম হয়ে ফেটে যায়, মানে রাপচার হয়ে যায়। এখন যখন এটা রাপচার হয়ে যায় তখন ভিতর থেকে পুজগুলা বের হয়ে আসে এবং দেখা যায় যে এই জায়গাতে একটা খুব ওপেন অংশ, দ্যাট মিনস হচ্ছে স্কিনের ওইখানে একটা পকেটের মতো তৈরি হয়। ভিতর থেকে অনবরত হচ্ছে অল্প অল্প পানির মতো বের হতে থাকে, যেটা কিনা হচ্ছে ওই রক্ত প্লাস হচ্ছে পুজ দুইটা মিশ্রিত অবস্থায় থাকে। এখন এই সমস্যাটা অনেকেই এসে জিজ্ঞেস করে যে স্যার কেন আলটিমেটলি এই সমস্যাটা তৈরি হয়েছে আমার বিড়ালে। মোস্ট অফ দেম টাইমে আমি যেই কারণগুলোকে আলটিমেটলি ডায়াগনোসিস করি এই ক্ষেত্রে একদম প্রথমেই হচ্ছে ও যদি ধরেন কোনো একটা ধারালো কিছুর সাথে খোঁচা খায় বা অন্য বিড়াল ওকে হচ্ছে ওর এই জায়গাটা একটা আঁচড়ের মতো দিচ্ছিল। এখন প্রাইমারি স্টেজে এইখানে পশম থাকার কারণে আপনি হয়তো বা ব্যাপারটা ধরতে পারবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু ওই যে একটা আঁচড় দিচ্ছিল বা ধারালো কিছু দিয়ে খোঁচা লাগছিল, যার কারণে এইখানে কিন্তু একটা ইনফেকশাস এজেন্ট রয়ে গেছিল এবং ওই ইনফেকশাস এজেন্টটাই আস্তে আস্তে বংশবৃদ্ধি করতে করতে এই জায়গায় একটা অ্যাবসেসের মতো তৈরি করছে। এখন যখন এই অ্যাবসেস বা ফোড়াটা তৈরি করছে তখন এই জায়গাটা তো একটা নির্দিষ্ট এরিয়া না, যার কারণে এই জায়গাটার নিচে ওই ফোড়ার ওই পুষগুলা জমা হওয়ার কারণে একটা সার্টেন টাইম পরে এটা ফেটে গিয়ে ওই জিনিসগুলো বের হয়ে আসছে, ডেভরিমেন্টগুলো আলটিমেটলি বের হয়ে আসছে এখান থেকে। এখন এই ক্ষেত্রে আপনারা ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারেন? প্রাইমারি স্টেজে আপনারা মনে রাখবেন যে এই জায়গাটা কিন্তু এখনো ওপেন, দ্যাট মিনস উন্মুক্ত। এই জায়গাটা উন্মুক্ত থাকার কারণে এইখান থেকে কিন্তু এখন সরাসরি বাহিরের দিকের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো খুব সহজে বডির মধ্যেই প্রবেশ করতে পারবে। এই জন্য রেগুলার ড্রেসিং হচ্ছে এইখানে মাস্ট ম্যান্ডেটরি। আর অন্যান্য যেই কাজগুলো আপনি সাথে আদার্স করতে পারেন সেটা হচ্ছে কি, বাজারে নর্মাল স্যালাইন পাওয়া যায়, এটা কিন্তু খাবার স্যালাইন না। তো ওই নর্মাল স্যালাইনটা দিয়ে হচ্ছে আপনি এই জায়গাটা পরিষ্কার করে দিতে পারেন। তো এতে দেখা যাবে কি সারাদিন ওর চলাচলের ফলে যেই ময়লাগুলো আলটিমেটলি এই জায়গায় লাগছে সেই ময়লাগুলো আলটিমেটলি এই জায়গা থেকে ওই নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশের ফলে চলে যাবে। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে ধুলাবালি তারপরে হচ্ছে মাটি বলেন বা মাছি বা এরকম জাতীয় যে পোকামাকড়গুলো আছে, এই পোকামাকড়গুলো আলটিমেটলি যেন এই জায়গাটায় না বসে, মানে এই ক্ষতস্থানে না বসে, এই ব্যাপারটা আপনাকে ইনশিওর করতে হবে। এটা কিভাবে এনশিওর করবেন? আপনি হচ্ছে একটা গজ বা সামথিং লাইক এরকম কিছু দিয়ে এই জায়গাটা একটু প্যাঁচিয়ে রাখবেন। এখন প্যাঁচিয়ে রাখার ক্ষেত্রে আপনারা খুব একটা কমন যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে খুব জোরে প্যাঁচানো যাবে না, প্লাস অপরিষ্কার যে কাপড় আছে সেটাকে দিয়ে এই জায়গায় প্যাঁচানো যাবে না। কারণ মাছি বা এই ধরনের পোকামাকড় যখন এখানে বসবে তখন কিন্তু এইখানে ওই ম্যাগট বা হচ্ছে আপনারা দেখবেন যে ক্ষতস্থানে এক ধরনের পোকা তৈরি হয় যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি ম্যাগট। এই ম্যাগট তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা এই জায়গায় থাকবে। বুঝাতে পারছি তো? এই জন্য আপনারা করবেন কি যে একটা কাপড় বা হচ্ছে পরিষ্কার গজ দিয়ে এই জায়গাটাকে প্যাঁচিয়ে রাখবেন, প্লাস প্রতিদিন প্রথম দিকে দিনে ২ বার করে হচ্ছে এই জায়গাটাকে ড্রেসিং করে দিবেন। ভায়োডিন পাওয়া যায় বাজারে 15 মিলি, ওই ভায়োডিন দিয়ে আপনি খুব সুন্দর মতো এই জায়গাটাকে ড্রেসিং করে দিতে পারেন। এখন যখন ড্রেসিং করে দিবেন তখন দেখা যাবে কি যে এই ম্যাগটস তৈরি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই হচ্ছে কমে যাবে। কারণ ওইটা তো হচ্ছে একটা অ্যান্টিসেপটিক সলিউশন। এখন আমাদের মধ্যে একটা ভুল আসছে যে আমরা অনেকেই এসে বলে স্যার হাতের কাছে তো ভায়োডিন ছিল না, আমি হচ্ছে ডেটল বা স্যাভলন বা হাইড্রোজেন পারক্সাইড এগুলা বাসায় ছিল না, তো এগুলা দিয়ে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে। প্রথমত আমি এগুলা দিয়ে পরিষ্কার করতে আপনাকে না করব, কারণ এগুলা সাধারণত হচ্ছে কনসেন্ট্রেশন বেশি থাকার কারণে টিস্যু খুব বেশি পরিমাণে ড্যামেজ করে। এখন যখনই হচ্ছে টিস্যু বেশি পরিমাণে ড্যামেজ হবে তখনই দেখা যাবে যে এই জায়গার পরিস্থিতিটা আরো বেশি পরিমাণে খারাপ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যেটা, যে এই যখন অ্যাবসেসটা ফেটে যায় তখন কিন্তু এই জায়গাটা একটা চুলকানি বা একটা ইরিটেশনের মতো তৈরি হয়। তো ও দেখবেন কি যে এই জায়গাটাকে বারবার চাটার চেষ্টা করতেছে, কারণ ওই যে চুলকাচ্ছে এখন ও তো আর হাত দিয়ে চুলকাইতে পারতেছে না। এখন ও যখন চেটে চেটে এই জায়গাটাকে চুলকাবে তখনই আপনি দেখবেন যে আগে ক্ষতটা ঠিক যেই পরিমাণে ছিল পরিমাণটা আস্তে আস্তে আরো বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য আপনি যদি দেখেন যে ওর বডিতে এরকম কোনো একটা অ্যাবসেস থেকে ক্ষত হয়েছে, তাহলে আপনার প্রথম কাজই হচ্ছে ওকে ই কলার পরাই দেবেন। ই কলার পরানোর পরে
অথবা যদি বাসায় কলার না থাকে তাহলে ও যেন কোনোভাবে চাটতে না পারে, জায়গাটাকে হচ্ছে একটু সেফটি দিয়ে ঢেকে রাখবেন। তাহলেই দেখবেন যে আপনি মুখে মেডিসিন যখন ব্যবহার করতেছেন সেক্ষেত্রে আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং মুখে মেডিসিনের ব্যাপারটা যেটা, এটা হচ্ছে কি আপনাকে একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে ওর বয়স প্লাস ওজন অনুসারে আপনাকে ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। কারণ এই ক্ষেত্রে দেখা যাবে যে যেহেতু জায়গাটা একটা ক্ষত হয়েছে, ব্যাকটেরিয়াল বা ভাইরাল লোড এখানে আসছে, তো আপনাকে এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মেডিসিন চুজ করতে হবে। প্লাস আদার যে ব্যথার ওষুধ আছে, ব্যথার ওষুধের ক্ষেত্রে আবার বলতে গেলে আপনারা অনেকেই নিয়ে আসেন যে স্যার মানুষের পেন কিলার যেটা হচ্ছে প্যারাসিটামল, এইটা হচ্ছে ওকে খাওয়ানো হয়েছিল যাতে ব্যথা কমে যায়। তো এই কাজে করা যাবে না, প্যারাসিটামল ওদের জন্য বিষাক্ত। ওদের জন্য আলটিমেটলি ডেডিকেটেড যে ব্যথার ওষুধ আছে বাজারে সেটা দিতে হবে। বয়স আর ওজন অনুসারে আপনি যখন ভেটের সাথে কথা বলবেন, উনি জেনে পুরো পরিস্থিতিটা বুঝে ক্ষত কি পরিমাণ আলটিমেটলি ছড়াইছে এই ব্যাপারগুলো দেখে আপনাকে হচ্ছে ওইভাবে একটা মেডিসিন লিখে দিবেন। তো অ্যান্টিবায়োটিক আপনাকে এখানে কন্টিনিউ করতে হবে, প্লাস ব্যথার ওষুধ কন্টিনিউ করতে হবে, সাথে হচ্ছে ক্ষতটা যেন তাড়াতাড়ি শুকায় এই জন্য আপনাকে হচ্ছে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে সাথে দেওয়া হবে। এটা আপনি আপনার ভেটের সাথে কনসাল্ট করলে উনিই বলে দিবে। আর মাস্ট যেই ব্যাপারটা আপনাকে ইনশিওর করতে হবে যে দেখতে হবে যে পুজ খুব বেশি পরিমাণে এই জায়গা থেকে গড়ায় পড়তেছে কিনা, বা আস্তে আস্তে এই জায়গার যেই মানে মুখটা তো ফেটে গেছে, এই ফাটা অংশটা আরো বেশি বড় হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো থাকলে আপনাকে খুব তাড়াতাড়ি ভেটের সাথে কনসাল্ট করতে হবে। কারণ আপনি দেখবেন কি যখন এই কন্ডিশনটা হয়েছে প্রথম 2-3 দিন ও ঠিক মতো খাবার দাবার খাবে, কিন্তু যতই সময় আস্তে আস্তে যাইতে থাকবে ততই দেখবেন ওর বডির যে টেম্পারেচার বা তাপমাত্রা এটা আরো বেশি পরিমাণে বাড়তেছে, দ্যাট মিনস জ্বর আসতেছে। এবং একটা সার্টেন টাইম পরে গিয়ে ও হচ্ছে একদম পুরো পড়ে যাবে, খাওয়া দাওয়া পুরোটাই হচ্ছে বন্ধ করে দিন। এই জন্য যত তাড়াতাড়ি পারা যায় আপনি যে কন্ডিশনটাকে ডায়াগনোসিস করতে পারার পরে মানে আপনি যখন বুঝতে পারছেন সাথে সাথেই রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। উনি এই ব্যাপারটা দেখে তারপরে হচ্ছে আপনাকে যেভাবে সাজেশন দিয়ে দেয় আপনি সেইভাবে যদি করেন, তো এটা আহামরি খুব বেশি মারাত্মক হয় না। আর তখন দেখবেন যে ভেটের পরামর্শ চলার ফলে এই জায়গার এই চামড়াটার নিচে কিন্তু মাংসটা নেই, দ্যাট মিনস মাসেলটা নেই, মাসেলটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। প্লাস ওর ওই যে বললাম যে জ্বর আসার যে ব্যাপারটা বা অন্যান্য শারীরিক কন্ডিশন অবনতি হওয়ার যে ব্যাপারটা, এইটা আর আপনি তখন ফেস করবেন না। কারণ ওই সাইডে তো অ্যান্টিবায়োটিক চলতেছে, ওই সাইডে তো ব্যথার যে মেডিসিনটা দেওয়ার কথা ব্যথার সেই ওষুধটাও চলতেছে। এই জন্য তখন ও জাস্ট একদম নর্মালি স্টেবল থাকবে। এবং আপনি জাস্ট ওই ব্যথার ওষুধটা যদি কন্টিনিউ করেন প্লাস রেগুলার যদি একটু দেখে শুনে ড্রেসিংটা কন্টিনিউ করেন, তখন দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই ও পুরা সুস্থ হয়ে গেছে। এবং এইটা নিয়ে আপনাকে খুব বেশি হেসেল পোহাইতে হচ্ছে না। কিন্তু রেজিস্টার্ড ভেটের সাথে আলাপ না করলেই বা অ্যান্টিবায়োটিক কোর্স যদি তাড়াতাড়ি শুরু না করেন তখন এই অ্যাবসেস আরো মারাত্মক কন্ডিশনের দিকে যাবে। এবং তখন দেখবেন যে এটা দুর্গন্ধযুক্ত, তা প্লাস হচ্ছে রক্ত মিশ্রিত হচ্ছে, এটার ভিতর থেকে পুজ আসতেছে। এবং যদি যত্ন সেরকম ভাবে না করা হয় তখন তো এটার ভিতরে ম্যাগট বা ওই পোকার জিনিসটাও তৈরি হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।